আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসরুমে মেয়েদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম গতিশক্তির পরিবর্তন কৃত কাজের সমান এবং এই সম্পর্কিত কিছু প্রবলেম আমরা সলভ করেছিলাম। আজকে আমরা বিভব শক্তি বা স্থিতিশক্তি সম্পর্কিত আলোচনাটা করব। বিভব শক্তি, যার আরেক নাম হচ্ছে স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। এই বিভব শক্তি কাকে বলে? এটা হচ্ছে কোনো বস্তুকে যখন তার অবস্থান পরিবর্তন করা হয়, অবস্থানের জন্য প্রত্যেকটা বস্তুর একটা স্ট্যান্ডার্ড অবস্থান থাকে এবং তার স্বাভাবিক যে স্ট্যান্ডার্ড অবস্থান সেখানে প্রত্যেকটা বস্তুই থাকতে চায়। আমরা যদি আমাদের গ্রাউন্ড লেভেল বা ভূপৃষ্ঠকে স্বাভাবিক অবস্থান ধরি, তাহলে প্রত্যেকটা বস্তুই এখানে থাকতে চাইবে। গাছ থেকে একটা ফল ছিঁড়ে ভূপৃষ্ঠে চলে আসে। এখন আমি যদি এই স্বাভাবিক অবস্থান থেকে বস্তুটাকে সরিয়ে অন্য কোনো উচ্চতর স্থানে স্থাপন করি, তাহলে তার অবস্থান পরিবর্তন হলো। আবার একটা স্প্রিং স্বাভাবিকভাবে একটা আকৃতিতে থাকবে। আমি যদি স্প্রিং এর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি, তাহলে স্প্রিংটা তার আকারটাকে চেঞ্জ করে ফেলবে, সে খানিকটা প্রসারিত হবে। হ্যাঁ, এভাবে তার আকার পরিবর্তন হলো। তাহলে আমরা যদি কোনো বস্তুর অবস্থান এবং আকার এই দুইটার কোনোটা যদি পরিবর্তন করি, এই পরিবর্তনের জন্য বাইরের এজেন্টকে কাজ করতে হয়। কিভাবে কাজ করতে হয় সেটা আমরা ব্যাখ্যা করব। এই কাজের ফলে যে শক্তিটা খরচ হয়, সেই খরচকৃত শক্তিটা পরিবর্তিত অবস্থায় বস্তুতে সঞ্চিত থাকে। এই সঞ্চিত শক্তিটাই হচ্ছে তার বিভব শক্তি বা স্থিতি শক্তি, যাকে আমরা পটেনশিয়াল এনার্জিও বলে থাকি। যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তনের জন্য অথবা আকৃতি, কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান বা আকার পরিবর্তনের জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে বলে তার বা বস্তুটির বিভব শক্তি অথবা সঞ্চিত শক্তি অথবা স্থিতিশক্তি। আচ্ছা, এখন এই বিভব শক্তি বিভিন্ন রকম হতে পারে, এর প্রকারভেদ রয়েছে। যেমন অভিকর্ষের বিরুদ্ধে আমরা কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে স্থাপন করি, তখন বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলি অভিকর্ষীয় বিভব শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, ভূপৃষ্ঠ। এখান থেকে কোনো একটা বস্তুকে এই উচ্চতায় আমি এখানে স্থাপন করলাম। বস্তুটা যখন এখানে ছিল, তার ওজন mg পৃথিবীর কেন্দ্র বরাবর কার্যরত ছিল, এটাও বল। এখন আমাকে বস্তুকে অভিকর্ষের বিপরীত দিকে ডিসপ্লেস করতে হলে কমপক্ষে mg পরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমি mg পরিমাণ বল প্রয়োগ করে বস্তুকে একটা বিশেষ উচ্চতায়, আমি ধরে নিলাম এখানে এই উচ্চতায় স্থাপন করলাম। এখানে প্রযুক্ত বল এবং ডিসপ্লেসমেন্ট দুইটা একই দিকে, ফলে এই বলটা বাইরের এজেন্ট প্রয়োগ করছে, ফলে বল এবং সরণের গুণফলটাই হলো এখানে কাজের হিসাব। তাহলে কাজ W = বল গুণন সরণ। বল এবং সরণ একই মুখী হওয়ার কারণে এখানে cos θ, দুইটার মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে 0 এবং cos θ মান হবে 1, ফলে বলের কৃত কাজের পরিমাণটা হবে mgh। এটা হচ্ছে বস্তুর অভিকর্ষের বিরুদ্ধে কাজের ফলে বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এই শক্তি লাভের ফলে বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে। যেমন এখন যদি আবার এই বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হয়, তাহলে সে পড়তে পড়তে এই পরিমাণ শক্তি খরচ করবে বা আবারও কাজ করবে। শক্তি খরচ করা মানেই হচ্ছে কাজ করা। আবার একটা স্প্রিংকে তার স্বাভাবিক অবস্থা ছিল এরকম, আমরা যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে তাকে খানিকটা প্রসারিত করি, তাহলে যে এই পরিমাণ যে তার ডিসপ্লেসমেন্ট হলো, এই ডিসপ্লেসমেন্টের জন্য এই যে আকার পরিবর্তন হলো, এই আকার পরিবর্তনের জন্য
এই বাইরের এজেন্ট কর্তৃক প্রযুক্ত বলকে কাজ করতে হয়। এই কাজটা স্প্রিংয়ে শক্তি হিসাবে সঞ্চিত থাকে, যেটা আমরা আমাদের প্রথম লেকচারে বলেছিলাম যে এই ক্ষেত্রে কাজের পরিমাণটা W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে এই কে হচ্ছে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, আর এই এক্স হচ্ছে এই ডিসপ্লেসমেন্টটা। আবার কোনো একটা সরল দোলককে, এই হচ্ছে একটা সরল দোলক, তার স্বাভাবিক অবস্থান হচ্ছে, সাম্যাবস্থান হচ্ছে এ। আমরা যদি থিটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট করে কৌণিক সরণ করে তাকে এখানে নিয়ে যাই, এই অবস্থানটার নাম দিলাম আমি বি। তাহলে ঝুলন বিন্দুটা যদি ও হয়, আমরা জানি যে ও এ ইকুয়াল টু ও বি। আমি ধরে নিচ্ছি এল, এটা হচ্ছে আমার কার্যকর দৈর্ঘ্য সরল দোলকটা। এখন সরল দোলকটা স্বাভাবিক অবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে কতটুকু উপরে উঠে গেল? আমি যদি এখানে একটা লম্ব আঁকি, এটা যদি হয় সি বিন্দু, এই বিন্দুটা যদি হয় সি বিন্দু, তাহলে এ থেকে বি অবস্থানের উলম্ব দূরত্ব হচ্ছে এসি, এবং আমরা এখানে লিখতে পারি এই উলম্ব দূরত্ব এসি ইকুয়াল টু এইচ বলতে পারি আমি। তাহলে আমার এই ও সি প্লাস এসি বা সি এ ইকুয়াল টু হচ্ছে আমার ও এ, এবং এসি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এসি ইকুয়াল টু ও এ মাইনাস ও সি। এই যে ওসি, এই ওসি কে আমি পেতে পারি এভাবে, এই ও সি বি, এই সমকোণী ত্রিভুজটা থেকে, এই সমকোণী ত্রিভুজটা থেকে কোসাইন অফ থিটা ইকুয়াল টু ও সি ডিভাইডেড বাই ও বি, বা ও সি ইকুয়াল টু ও বি কস থিটা। ও বি ইকুয়াল টু যদি এল হয়, তাহলে আমি লিখবো এখানে এল কস থিটা। তাহলে ও এ সমান আবার এল মাইনাস এল কস থিটা। তার মানে আবার এইচ ইকুয়াল টু এল কমন নিলে 1 মাইনাস কস থিটা। তাহলে সরল দোলকটা এ থেকে বি অবস্থানে গেলে প্রকৃতপক্ষে সে উলম্ব উচ্চতা কতটুকু অতিক্রম করলো? এইচ। তাহলে এই উলম্ব উচ্চতা অতিক্রমে কৃত কাজ W ইকুয়াল টু এম জি এইচ এম জি এল 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে সরল দোলকের জন্য, সরল দোলককে সাম্যাবস্থান থেকে বিচ্যুত করতে প্রয়োজনীয় কাজ, কৃত কাজ, এবং এটাই হচ্ছে এই অবস্থায় তার স্থিতিশক্তি, যাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে থাকি। এটাই হচ্ছে তার স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি অথবা তার বিভব শক্তি। আর বিভব শক্তির পরিমাপে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কোনো বস্তুর বিভব শক্তির পরম মান আমাদের কোনো কাজে লাগে না। বিভব শক্তি বা স্থিতিশক্তির অ্যাবসলিউট ভ্যালু আমরা চাই না, আমরা চাই আসলে তার পরিবর্তনটা। যেমন যখন গ্রাউন্ড লেভেলে ছিল আমার বস্তুটা, তখন তার গ্রাউন্ড লেভেল থেকে তার ডিস্টেন্স শূন্য, কাজেই তার আদি বা প্রাথমিক পটেনশিয়াল এনার্জি ছিল শূন্য। যখন তাকে আমি এইচ উচ্চতায় উঠালাম, তখন তার পটেনশিয়াল এনার্জি ইউএফ দিস ইজ ইকুয়াল টু এম জি এইচ, যেটা একটু আগে আমরা বের করেছি। তাহলে এই বিভব শক্তির যে পরিবর্তন, সেটা যদি ডেল্টা ইউ হয় ইকুয়াল টু ইউএফ মাইনাস ইউআই ইকুয়ালস টু এম জি এইচ। আমরা প্রকৃতপক্ষে বিভব শক্তির পরিবর্তনটা হিসাব করি, এবং এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। বিভব শক্তির পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুটা আমরা চাই না। আচ্ছা, এখন এই যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি, এই অভিকর্ষীয় বিভব শক্তি নির্দেশ তলের উপর ডিপেন্ড করে। নির্দেশ তল কথার অর্থ হচ্ছে, ধরো আমার এখানে ছিল আমার গ্রাউন্ড লেভেল,
এখানে একটা বস্তু ছিল ভূপৃষ্ঠ, এখান থেকে বস্তুটাকে আমি দোতলায় তুললাম, এটা ছিল আমার নিচতলা, এখান থেকে আমি তাকে দোতলায় উঠালাম। এখন এই উচ্চতাটা যদি হয় h1, তাহলে এখানে উঠাতে যে পরিমাণ কাজ হবে অথবা এখানে এর যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হবে সেটা হলো mgh1। m হচ্ছে তার ভর, g হচ্ছে এখানে অভিকর্ষ ত্বরণ mgh1। এখন এই বস্তুটাকে যদি আমি এই দোতলা থেকে তিনতলায় উঠাই, এটা হচ্ছে আমার দোতলা, তিনতলা যদি আমি উঠাই, এই তিনতলা পর্যন্ত, নিচতলা থেকে তিনতলা পর্যন্ত এই দূরত্বটা যদি h2 হয়, তাহলে এই দূরত্বটুকুন হবে h2 মাইনাস h1। তাহলে এই বস্তুটাকে এখান থেকে এখানে তুলতে কৃতকাজ করতে হবে। কৃতকাজ হবে তখন এই ক্ষেত্রে mg h2 মাইনাস h1। আমি যদি সরাসরি এখান থেকে এখানে তুলতাম, সরাসরি যদি এখান থেকে এখানে উঠাতাম, তখন কৃতকাজের পরিমাণ হতো mgh2। তাহলে দেখা যাচ্ছে যে আমার রেফারেন্স তল, নির্দেশক তল চেঞ্জ হওয়ার কারণে, নির্দেশক তল যখন গ্রাউন্ড লেভেল তখন mgh2, নির্দেশক তল যখন ফার্স্ট ফ্লোর আমার দ্বিতীয় তলা, তখন কাজের পরিমাণটা হচ্ছে mgh2 মাইনাস h1। তাহলে নির্দেশক তল চেঞ্জ হয়ে গেলে একই জায়গায় একই বস্তু, তার ভর, অভিকর্ষ ত্বরণ কিছুই চেঞ্জ হচ্ছে না, একই অবস্থানে আমি তাকে রাখলাম। এখান থেকে যখন এখানে নিলাম তখন যে অবস্থানে নিলাম, আবার এখান থেকে এখানে নিলে একই অবস্থানে নিলাম, কিন্তু নির্দেশক তল প্রথম ক্ষেত্রে ছিল আমার গ্রাউন্ড লেভেল বা ভূপৃষ্ঠ, দ্বিতীয় ক্ষেত্রে ছিল আমার দ্বিতীয় তলা, যার কারণে আমার কাজের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এই অভিকর্ষীয় বিভব শক্তি নির্দেশক তলের উপর ডিপেন্ড করে। এটা একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য অভিকর্ষ বিভব শক্তির ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখব এই যে অভিকর্ষ বিভব শক্তিটা, এটা ডিপেন্ড করে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপরে। বস্তুটা আগে ছিল এখানে, এইখানে কোন একটা বিন্দুতে ছিল বস্তু, এরপরে তাকে আমি এখানে তুললাম, এই উচ্চতায় তাকে আমি তুললাম। এখন এই উচ্চতায় আমি কি খাড়া তুলবো না অন্য কোনো পথে আমি তাকে তুলবো, এখান থেকে গিয়ে এদিকে নিয়ে আসবো, তাতে কিছুই যায় আসে না। আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি সেম থাকে, তাহলে যেই পথেই আমি তাকে ডিসপ্লেস করি না কেন, কাজের পরিমাণ, অভিকর্ষীয় বিভব শক্তির পরিমাণ mgh হবে। এটা এখন আমরা একটু ব্যাখ্যা করে, ব্যাখ্যার সাহায্যে আমরা একটু এই বিষয়টা একটু ব্যাখ্যা করব। এখন আমরা একটা আমত তল দেখি, এটা একটা আমত তল ABC, নতিকোণের পরিমাণটা হচ্ছে থিটা। এইখানটাতে একটা বস্তু আছে যার ভর হচ্ছে m, যে বস্তুটার ভর m। এখন বস্তুটার ওজন mg, এদিকে আমি যদি এখানে একটা লম্ব নেই, এই কোণটা থিটা হলে এটাও থিটা হবে, এদিকে হবে mg cos থিটা এবং এই দিকে হবে mg sin থিটা। ওজনের এই উপাংশগুলো আমি পাবো এখান থেকে। আচ্ছা, এখন আমি যদি বস্তুটাকে a থেকে b তে উঠাতে চাই, এখানে mg cos থিটা কোনো কাজ করবে না, এটা বলের উপাংশ হলো কোনো কাজ করবে না, কারণ ডিসপ্লেসমেন্ট করতে চাই আমি a থেকে b এর দিকে। বস্তুটাকে আমি a থেকে b তে নিব, আনত তল বরাবর তাকে আমি মুভ করব। তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে বল যেহেতু লম্ব, এই তলের সাথে mg cos থিটা যেহেতু লম্ব, বল এবং সরণ যদি লম্ব হয় তাহলে সেখানে কোনো কাজ হয় না। কাজে mg cos থিটা কর্তৃক কৃত কাজ শূন্য, কৃত কাজ হবে এখানে শূন্য। বাকি আছে mg sin থিটা। mg sin থিটা তো b এ বরাবর, অর্থাৎ সে তো বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসতে চাইবে, কিন্তু আমি চাচ্ছি তাকে a থেকে b তে নিয়ে যেতে। অতএব আমাকে এই mg sin থিটার বিপরীতে আরেকটা mg sin থিটা সমপরিমাণ বল প্রয়োগ করতে হবে a থেকে b বরাবর, যাতে করে আমি বস্তুটাকে b তে নিয়ে যেতে পারি। এখন আমি যদি ধ্রুবক বেগে উঠাই, তাহলে বস্তুর উপরে কার্যকর বল হচ্ছে আমার mg sin থিটা এবং আমি ডিসপ্লেস করছি a থেকে b পর্যন্ত। যদি a থেকে b পর্যন্ত এই ডিসটেন্সটা l হয়, তাহলে আমি জানি আমার কৃত কাজ w ইকুয়াল টু বল mg sin থিটা মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট mgl sin থিটা, mgl sin থিটা। এখন এই যে দূরত্বটা, এটা যদি h হয়, এটা কিন্তু আমার এখান থেকে sin থিটা, এখান থেকে sin থিটা নিলে sin থিটা হচ্ছে h বাই l, তাহলে আমি পাবো এখান থেকে l sin থিটা।
অর্থাৎ এই এল সাইন থিটার পরিবর্তে আমি যদি এইচ বসাই এখন, তাহলে এম জি এইচ। এই হচ্ছে আমার কৃতকাজের পরিমাণ, আর কৃতকাজ মানেই আমার বিভব শক্তি। কাজে বস্তুটাকে এ থেকে বিতে নিয়ে গেলে বিভব শক্তির পরিমাণ হবে এম জি এইচ। এখন যদি আমি খাড়া ডিসপ্লেসমেন্ট করতাম, অর্থাৎ সি থেকে বিতে নিয়ে যেতাম, তখনও আমার কাজের পরিমাণটা এখানে এম জি এদিকে ক্রিয়াশীল এবং এইচ হচ্ছে এদিকে, তাহলে উপর দিকে আমাকে অন্তত এম জি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং এম জি আর এইচ যেহেতু সমমুখী, অতএব কাজের পরিমাণটা এখানে আসতো ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। তাহলে আমি এ থেকে বিতে নেই অথবা সি থেকে বিতে নেই, যে পথে নিই না কেন, বিভব শক্তির পরিমাণ এম জি এইচ। অর্থাৎ বিভব শক্তিটা, অভিকর্ষীয় বিভব শক্তিটা পথের উপর, কোন পথে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই বিভব শক্তি নেগেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এই অভিকর্ষীয় বিভব শক্তি নেগেটিভ হতে পারে, অভিকর্ষীয় বিভব শক্তি নেগেটিভ হতে পারে। কেমন করে? আমি গ্রাউন্ড লেভেল থেকে কোনো একটা বস্তুকে H1 উচ্চতায় তুললাম, m ভরের একটা বস্তু, তাহলে এখানে অভিকর্ষীয় বিভব শক্তি mgh1। আবার একই বস্তুকে আমি যদি পৃথিবীর গভীরে h গভীরতায়, h2 গভীরতায় যদি আমি তাকে নিয়ে যাই বস্তুটাকে, তো h2 হচ্ছে আমার y অক্ষ বরাবর, আমি যদি ডিসপ্লেসমেন্ট হিসাব করি, এটা যদি পজিটিভ y হয় এটা হবে নেগেটিভ y অক্ষ, তাহলে এখানে আমার অভিকর্ষীয় বিভব শক্তি হবে মাইনাস, এখানে ডিসটেন্সটা হবে মাইনাস h2, তাহলে মাইনাস এম জি h2। তার মানে বিভব শক্তি নেগেটিভ হওয়া সম্ভব। ভূপৃষ্ঠে বা যে কোনো আদর্শ অবস্থানে বিভব শক্তির মান হচ্ছে 0। এখন আমরা পড়ব স্থিতিস্থাপক বিভব শক্তি। স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি, বিভব শক্তি অথবা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। একটা স্প্রিংকে আমরা এদিকে বল প্রয়োগ করলাম, এরপরে স্প্রিংটা দৈর্ঘ্যে প্রসারিত হলো x পরিমাণ। এই যে x পরিমাণ ডিসপ্লেসমেন্টে এই বল যে পরিমাণ কাজ করলো, সেই কাজের পরিমাণটা w ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, এই কাজটা প্রসারিত অবস্থায় স্প্রিং এর মধ্যে সঞ্চিত থাকে এবং এটাই হচ্ছে তার বিভব শক্তি বা স্থিতিশক্তি। আচ্ছা, সংকুচিত অবস্থায় স্প্রিংকে যদি আমি সংকুচিত করি তখনও একই ঘটনা ঘটে। সংকোচনের ক্ষেত্রে এক্সট্রা মাইনাস এক্স হবে, কিন্তু স্কোয়ার করার পর আলটিমেটলি পজিটিভ হয়ে যায়। আমরা যদি এখন ওটাকে আমি, এটা দৈর্ঘ্য প্রসারণ, ওই সংকোচনকে আমি বলতে পারি দৈর্ঘ্য সংকোচন। দৈর্ঘ্য প্রসারণ এবং সংকোচনকে আমি যদি একই গ্রাফের মধ্যে দেখাই, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে আমার এরকম। এটা হচ্ছে আমার ধনাত্মক এক্স অক্ষ, এদিকে আমার ঋণাত্মক এক্স অক্ষ। এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে আমি দিলাম বিভব শক্তি ইউ কে 0। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে, আর এই অংশটা পাবো আমি দৈর্ঘ্য সংকোচনের ক্ষেত্রে। উভয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার বিভব শক্তিটা পজিটিভ। এখানে মাইনাস এক্স নেগেটিভ এক্স, কিন্তু পটেনশিয়াল এনার্জিটা পজিটিভ। এখানে প্লাস এক্স এর ভ্যালু তো পজিটিভ আছে। এইগুলো মোটামুটি ভাবে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তি এবং স্থিতিস্থাপক বিভব শক্তি সম্পর্কিত প্রাথমিক কিছু ধারণা। এখন আমরা গত ক্লাসে আমরা গতিশক্তি পড়েছিলাম, এখন গতিশক্তি আর স্থিতিশক্তির মধ্যে কিছু পার্থক্য আমরা দেখব। ডিফারেন্স বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড পটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি এবং গতিশক্তির মধ্যে পার্থক্যগুলো তোমরা ভালোভাবে ছক আকারে লিখে দিও, আমি একটু হিন্টস দিয়ে দিই। শুধু আমাদের 1 নম্বর পার্থক্যটা হতে পারে ডেফিনিশন, যে গতিশক্তি কাকে বলে? গতিজনিত শক্তি, অর্থাৎ ভেলোসিটির কারণে বস্তু যে শক্তিটা লাভ করে, এবং সেটা আমরা পেয়েছিলাম হাফ এম ভি স্কয়ার থেকে।
আচ্ছা, আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তন জনিত শক্তি, সঞ্চিত শক্তি। এটা হলো গতির কারণে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, আর এটা হলো অবস্থা বা অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে। 2 নম্বর পয়েন্টটা হতে পারে গতিশক্তিকে আমরা লিখি হাফ এম ভি স্কোয়ার দিয়ে, আর এটা হচ্ছে অভিকর্ষের বেলা mgh, স্থিতিস্থাপক ইলাস্টিসিটির বেলা হাফ কে এক্স স্কোয়ার ইত্যাদি। এই ক্ষেত্রে কোনো নির্দেশক তলের প্রয়োজন হয় না, কাইনেটিক এনার্জির জন্য কোনো নির্দেশক তল লাগে না, কোনো ইন্ডিকেটর সারফেস আমাদের দরকার হয় না। কিন্তু পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে এই নির্দেশক তলটা বা রেফারেন্স সারফেসটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, বস্তুর 4 নম্বর পয়েন্ট হতে পারে বেগ যদি শূন্য হয় তাহলে গতিশক্তি শূন্য, কিন্তু কোনো একটা রেফারেন্স সারফেসের জন্য, কোনো একটা নির্দেশক তলের জন্য পটেনশিয়াল এনার্জি 0 হলেও অন্য কোনো নির্দেশক তলের জন্য পটেনশিয়াল এনার্জির মান থাকতে পারে। আমরা এখন একটা এক্সাম্পল করব অভিকর্ষীয় বিভব শক্তি সম্পর্কিত। সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল থেকে 5 মিটার উঁচু একটা তল, এটা হচ্ছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদ, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর একটা ছাদ। এই হচ্ছে ছাদটা, এই ছাদটার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার আর তার প্রস্থ হচ্ছে 10 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার। এটা একটা রেক্টেঙ্গুলার ছাদের, এই তলটা হচ্ছে রেক্টেঙ্গুলার। আমরা পাম্প থেকে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ছাদকে বা বিল্ডিং এর কনস্ট্রাকশনের পরে পরে বিল্ডিংকে ভিজাতে হয় পানি দিয়ে। এখানে কোন একটা পুকুর থেকে পাম্প দিয়ে আমি পানি তুলে এই ছাদটাকে ভিজাবো, পুরো ছাদটাকে আমি ভিজিয়ে দিলাম, এবং পানির পুরুত্ব, পানি ভিজিয়ে দেওয়ার পরে পানির পুরুত্ব হচ্ছে 5 ইন্টু, পুরুত্বকে যদি আমি দিয়ে লিখি তাহলে পানির পুরুত্বটা 0.5 ইন্টু 10⁻⁻² মিটার। এখানে এই পরিমাণ পুরুত্বের পানি আছে, পানির থিকনেসটা। এখন আমাকে বের করতে হবে এই পানিটা তুলতে, এই পরিমাণ পানি তুলতে আমাকে কি পরিমাণ কাজ করতে হয়েছে, আমি কাজের পরিমাণটা বের করব। যেহেতু এই পানিটা আমাকে তুলতে হয়েছে অভিকর্ষের বিরুদ্ধে, এই উচ্চতাটা হচ্ছে 5 মিটার, তাহলে আমার W ইকুয়াল টু অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষের বিরুদ্ধে কৃত কাজটা হচ্ছে এখানে mgh। এমটা হচ্ছে পানির ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ এর মান দেওয়া আছে 5 মিটার। জি এর মান আমরা জানি, আমাকে বের করতে হবে আগে এম। আমরা এমটা বের করে নেই। যেহেতু ছাদটা রেক্টেঙ্গুলার, কাজেই তার ক্ষেত্রফল হচ্ছে, তার আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু তার পুরুত্ব। দৈর্ঘ্য ছিল আমার 15 মিটার, 10 মিটার, আর পুরুত্ব ছিল 0.5 ইন্টু 10⁻⁻² মিটার। এগুলো সবগুলোকে মাল্টিপ্লাই করলে আমি পাবো 700.750 মিটার কিউব। এটা হচ্ছে ছাদের পুরো পানির, ছাদে সঞ্চিত পানির আয়তন। এখন পানির ভর m হলে m ইকুয়াল টু ভি রো, 0.75 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে আমার এখন কাজটা সহজ হয়ে গেল। W ইকুয়াল টু mgh, m ইকুয়াল টু পেলাম 0.75 ইন্টু 10⁻³ g সমান হচ্ছে আমার 5
9.8, আর এই ছিল আমার 5 মিটার। এগুলাকে মাল্টিপ্লাই করলে আমি পাবো 36750 জুল। আমরা লিখতে পারি 36.75 কিলো জুল। এটাই হচ্ছে আমার এই পরিমাণ পানিকে তুলতে কৃত কাজ, 750 কিলোগ্রাম পানিকে তুলতে কৃত কাজ অথবা পানির মধ্যে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। আচ্ছা, এখন আমরা একটা ডিফারেন্ট কেস দেখব যে আমার নির্দেশক তলও চেঞ্জ হচ্ছে না, বস্তুর আকার আকৃতিও চেঞ্জ হচ্ছে না। এভাবে গ্রাউন্ড লেভেলেই আমার একটা বস্তু রাখা আছে। এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং তার প্রস্থ হচ্ছে 1 মিটার। বস্তুটাকে আমি, সে তো শোয়ানো অবস্থায় আছে, তার দৈর্ঘ্যের দিকটা ভূমির সাথে সমান্তরালে আছে, আমি তাকে এইখানটাতে এরকম খাড়া করে ফেললাম। এতে করে তার এখন তার 3 মিটার আর প্রস্থ 1 মিটার, এটা তো আর চেঞ্জ হবে না। এখন এই যে তার পরিবর্তনটা, শোয়ানো ছিল সেখান থেকে আমি তাকে খাড়া করে ফেললাম। এখানে তার নির্দেশক তল চেঞ্জ হয়নি, এই অবস্থানে নির্দেশক তল আর এই অবস্থানে নির্দেশক তল পরিবর্তন হয়নি, বস্তুর আকার আকৃতিও আমি পরিবর্তন করিনি। তাহলে এখানে কাজ হবে কিনা? আমরা এই অবস্থানটার নাম দিই এ আর এই অবস্থানটার নাম দিই বি। এই এ থেকে বি তে যে আমি বি অবস্থানে নিয়ে গেলাম বস্তুটাকে, অর্থাৎ শোয়ানো থেকে খাড়া করে ফেললাম, এতে করে আমাকে কাজ করতে হবে কিনা? এখানেও কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা একটা ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ভরকেন্দ্র। প্রত্যেকটা বস্তুর একটা ভরকেন্দ্র রয়েছে। ভরকেন্দ্র বস্তুস্থিত একটা বিন্দু, যে বিন্দুতে সমস্ত ভর কনসেন্ট্রেটেড আছে আমি চিন্তা করতে পারি। এবং রেগুলার শেপের বস্তু হলে ভরকেন্দ্র হবে, যেমন আমার একটা রেক্টেঙ্গুলার, দৈর্ঘ্যের ঠিক মাঝখান থেকে আমি একটা রেখা নিলাম, প্রস্থের ঠিক মাঝখান থেকে একটা রেখা নিলাম, তাহলে এই মাঝখানের বিন্দুটাই হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্র হবে তাহলে এইখানে, এটা যেহেতু পুরোটা 1 মিটার, কাজে এখানে হবে 0.5 মিটারে, 0.5 মিটারে ভরকেন্দ্র পাবো। আর এইখানে এসে এই ভরকেন্দ্রটা হয়ে যাবে ঠিক এর মাঝখানে, অর্থাৎ 1.5 মিটারে, 1.5 মিটার। এই দূরত্বটা হবে এখন 1.5 মিটারে। তার মানে ভরকেন্দ্রটা 5 মিটার থেকে 1.5 মিটার উঠে গেল, তাহলে ভরকেন্দ্র ডিসপ্লেসড হলো। আমরা এটাকে টপিকটার নাম দিতে পারি এভাবে, যে ভরকেন্দ্রের সরণ। বস্তুর ভরকেন্দ্রের সরণ হলো কাজ হয়, এই জিনিসটা আমরা এখানে ব্যাখ্যা করতে যাচ্ছি। এখানে ভরকেন্দ্র H1 ইকুয়াল টু হচ্ছে আমার 0.5 মিটার, আর এখানে H2 ইকুয়াল টু 1.5 মিটার। তাহলে বস্তুটার ভর যদি হয় m, অভিকর্ষ ত্বরণ g, তাহলে এই অবস্থান পরিবর্তনের জন্য কাজ হবে mg। যেহেতু এই m কে আমি চিন্তা করছি যে ভরকেন্দ্রে পুরো m ভরকেন্দ্রে আছে, কাজেই এই পুরো m কে আমি 0.5 মিটার থেকে 1.5 মিটার উন্নীত করলাম। এখানে ডিসপ্লেসমেন্ট হবে H2 মাইনাস H1, অর্থাৎ m এবং g এর মান যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 1.5 থেকে 0.5 মাইনাস করলে হবে 1। এখন m যদি হয় 5 কিলোগ্রাম, g যদি হয় 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, মাল্টিপ্লাই করলে আমরা পাবো 50 জুল। এখানে রেফারেন্স সারফেসটা সেম আছে, নির্দেশক তলটা সেম, আবার বস্তুর আকারও পরিবর্তন করি নাই আমি, তারপরেও শুধুমাত্র ভরকেন্দ্রের সরণের জন্যই আমাকে কাজ করতে হলো। এখন আমরা যাব খুব পপুলার একটা টপিকে, সেটা হচ্ছে চৌবাচ্চা খালি করা। চৌবাচ্চায় পানি ভরা থাকে, এই চৌবাচ্চা যখন আমরা পাম্প দিয়ে চৌবাচ্চা খালি করি, এই খালি করার সংক্রান্ত, খালি করার সময় যে কাজ আমাকে করতে হয় ওই সম্পর্কিত কিছু এক্সাম্পল করবো আমরা। প্রথমে আমরা একটা পূর্ণ চৌবাচ্চা
পুরো খালি করা, পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ খালি করব। একটা চৌবাচ্চা পানি দিয়ে পূর্ণ, পানি বা কোনো তরল হতে পারে, এরকম একদম পূর্ণ ভরা। এখন আমি এটা পুরোপুরি খালি করব। পুরোপুরি খালি করার জন্য আমি ধরে নিচ্ছি আমার চৌবাচ্চাটা সিলিন্ড্রিক্যাল, তার দৈর্ঘ্য হলো h এবং তার ব্যাসার্ধ হলো r। আমি যদি এই চৌবাচ্চাটা খালি করার জন্য এই যে পানির লেভেলগুলো, পানিগুলো অনেকগুলো স্তরে স্তরে বিভক্ত আছে, মানে এখান থেকে এই পর্যন্ত অসংখ্য স্তর বা লেয়ার রয়েছে। একটা একটা করে স্তরকে আমি রিমুভ করব, সরাবো এখান থেকে একটা একটা করে স্তর। প্রথমে এই স্তরটা, তারপরে দ্বিতীয় স্তর, এভাবে। আমরা প্রথম স্তরের উচ্চতা, প্রথম স্তরকে যেহেতু সমস্ত পানিকে এই চৌবাচ্চার মুখ পর্যন্ত আনাই আমার আসল কাজ, এখান থেকে আনলেই এরপর আমি যেখানে ইচ্ছা এখান থেকে নিয়ে যেতে পারলাম। প্রথম স্তরটাকে ডিসপ্লেস করতে হচ্ছে 0 মিটার, এর সরণ হচ্ছে 0। আর সবচেয়ে নিচের যে স্তরটা তাকে সরণ করতে হচ্ছে, তাকে ডিসপ্লেস করতে হচ্ছে h মিটার। তাহলে আমার গড় সরণ হচ্ছে 0 + h ডিভাইডেড বাই 2, অর্থাৎ h/2। আমি যদি প্রথম লেভেল থেকে, একদম প্রথম স্তর থেকে 1 মিটার নিচের একটা স্তর হিসাব করি, 1 মিটার নিচে, তাকে সরাইতে হবে 1 মিটার। আবার নিচের স্তর থেকে যদি 1 মিটার উপরের একটা স্তরকে হিসাব করি, তাকে সরাইতে হবে h-1 মিটার। এখন এই দুই স্তরের গড় নিলে এখানেও আমি পাচ্ছি h/2। প্রত্যেকটা স্তরের ডিসপ্লেসমেন্ট সমান না, কিন্তু আমরা যদি উপর থেকে যে অবস্থানে যত মিটার নিচের একটা লেয়ার, নিচ থেকে তত মিটার উপরের একটা লেয়ার, এভাবে যদি পেয়ার বাই পেয়ার বিবেচনা করি, তাহলে প্রত্যেকটা প্রতি জোড়া লেয়ারের জন্য আমি গড় সরণ পাবো h/2। প্রত্যেকটা প্রতি জোড়া লেয়ারের জন্যই আমি এই গড় সরণটা পাবো। তাহলে আমি বিবেচনা করতে পারি আমার প্রত্যেকটা লেয়ার h/2 গড় সরণ অতিক্রম করলো। তাহলে আমাদের পানিগুলোকে তুলতে এখানে টোটাল যে পরিমাণ পানি আছে সেটা হলো m কিলোগ্রাম। তাহলে W = mgh। আমার x লিখি আমরা এখানে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, mgx। আমার m হচ্ছে পানির ভর, তো পানির ভর কতটুকু পাবো আমি, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল, কাজে পানির ভর হচ্ছে πr²h। এই হলো সিলিন্ডারের আয়তন, ভিতরের আয়তন। সিলিন্ডারের আয়তন মানে পানির আয়তন। আমি পানির ঘনত্ব দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো m। এরপরে g দিয়ে গুণ করলাম, আর h-টাকে আমি বলছি যে আমার সকল লেয়ার এখানে কি করছে, h/2 দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ আমার x = h/2। এই হচ্ছে আমার কাজের পরিমাণ। এখন যদি আমার r এবং h জানা থাকে, তাহলে আমি এখান থেকে কাজের পরিমাণটা বের করতে ফেলতে পারছি। আচ্ছা, এটাকে আরেকভাবে করা যায়, এই জিনিসটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ওই ভর কেন্দ্রের হিসাবে। যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল, কাজে সিলিন্ডারের দৈর্ঘ্য এবং তার কেন্দ্র, যে ক্রস সেকশনের যে কেন্দ্রটা, সেটা যদি আমি নেই, তাহলে ঠিক মাঝখানে এইখানটাতে আমি ভর কেন্দ্র পাবো। আমি যদি মনে করি আমার সমস্ত পানি এই ভর কেন্দ্রে কনসেন্ট্রেটেড আছে, তাহলে আমার হিসাবে কোনো অসুবিধা হয় না। যদিও এই ভর কেন্দ্রটা একটা কাল্পনিক বিন্দু, আমার সমস্ত ভর এই ভর কেন্দ্রে বা সেন্টার অফ মাসে ক্রিয়াশীল আছে, তাহলে এই সমস্ত পানির ভরটাই কিন্তু এই ভর কেন্দ্রের ভরের সমান হবে। অতএব একে আমি সরাচ্ছি কতটুকু, এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার h/2। এখান থেকে আমি এই ভরটা আমার আগের মতোই, সমস্ত পানির ভর এটা, সেটাই হচ্ছে আমার m, আর তাকে আমি সরাচ্ছি mg, এটা হলো h/2। আমরা এখানেও কাজের পরিমাণটা এইভাবেও, এই পদ্ধতিতেও বের করতে পারি। আচ্ছা, এখন করি আমরা যদি অর্ধেক চৌবাচ্চা, অর্ধেক পূর্ণ চৌবাচ্চা, হাফ পূর্ণ চৌবাচ্চা আগে থেকেই অর্ধেক পূর্ণ আছে, এটাকে খালি করতে হবে আমার। অর্থাৎ এই যে এতটুকু পরিমাণ আমার পানি আছে, পানি বা কোনো তরল, তার মানে আগের যে h, এই h এর খালি হয়ে গেছে h/2, আর এইখানে আছে h/2। তাহলে আমি এখন কি করতে পারি, এইটা খালি করার জন্য আমি যদি আগের মতো উপরের লেভেল
আমাকে ডিসপ্লেস করতে হবে h/2, নিচের লেভেল ডিসপ্লেস করতে হবে h। তাহলে আমি যদি গড়টা নেই এখান থেকে h/2 প্লাস h, এর গড় মান যদি আমি নেই, এই গড় হবে 2h, h 3h/4, গড় সরণটা হবে 3h/4। এভাবে আমরা করতে পারি, গড় সরণটা বের করতে পারি, x এর মানটা, এই x এর মানটা আমরা এইভাবে বের করতে পারি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে বের করার জন্য ভর কেন্দ্রের সরণ দিয়ে। এখানে আমার ভর কেন্দ্রটা হবে এই অংশের ঠিক মাঝখানে, এইখানটাতে। তার মানে ভর কেন্দ্রে যেহেতু এই পানিটুকু পুরোপুরি আছে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে এতটুকু প্লাস এতটুকু। তাহলে এখানে হচ্ছে h/2, h/2 এর অর্ধেক, এটা হচ্ছে h/4, h/4, আর এখানে h/2। তাহলে ভর কেন্দ্র এখান থেকে এখানে আসলে সে টোটাল যে ডিসটেন্সটা অতিক্রম করে সেটাই আমার x ইকুয়াল টু h/4 প্লাস h/2, h/2। এভাবে আমরা x এর মানটা এখান থেকে হিসাব করতে পারি। আমি পাবো এখানে 3h/4, x এর মান এখানেও 3h/4 আসলো। আচ্ছা, তবে এইখানটাতে একটা ঝামেলা আছে, সেটা হলো m এর মানটা কিন্তু আমরা, এই যে এখানে যে m, আমি w হিসাব করলে এখানে শুধু mgh/ρ, m এর জায়গাটা g x, x এর পরিবর্তে আমি 3h/ρ বসাবো এখানে, কিন্তু 3h/4 বসালাম, কিন্তু m এর জায়গাটাতে আমি এখানে m বসাতে পারবো না, কারণ আমার পুরো চৌবাচ্চা যখন পূর্ণ ছিল তখন ভর ছিল m, এখন তো অর্ধেক পূর্ণ, কাজে এখানে হবে আগেরটার অর্ধেক, আগে যা ছিল তার অর্ধেক। তার মানে আগে কি ছিল, এখানে m এর পরিবর্তে কি ছিল আমার পাই r স্কয়ার, এখানে h মানে h/2, পাই r স্কয়ার রো, সরি, পাই r স্কয়ার h রো। পানির পরিমাণটা আগে যা পানি ছিল তার অর্ধেক, এজন্য টোটাল পানির ভরকে আমি 2 দিয়ে ভাগ করে দেব। এভাবে আমরা w বের করতে পারি। আমার শুধুমাত্র r এবং s জানা থাকলে আমি এখান থেকে w বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট একটা প্রবলেম করি, যে 1/3 পূর্ণ একটা চৌবাচ্চার 3 ভাগের 1 ভাগ পানি পূর্ণ আছে। এরকম একটা চৌবাচ্চা আমাকে দিয়ে দিয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং তার 3 ভাগের 1 ভাগ পানি পূর্ণ আছে, 3 ভাগের 1 ভাগ, তার মানে এটা হচ্ছে 2 মিটার। হ্যাঁ, এই অংশটার মধ্যে পানি আছে, এটা খালি করতে হবে। তো এখানে যদি 2 মিটার থাকে, তাহলে এখানে আছে 4 মিটার, 4 মিটার হচ্ছে খালি জায়গা। তাহলে আমাকে এই অংশের ভর কেন্দ্র হবে ঠিক তার মাঝখানে, তাহলে কতটুকু ভর কেন্দ্রের সরণ হবে, কতটুকু 1 মিটার প্লাস 4 মিটার আমার ভর কেন্দ্রের সরণ, অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে এখানে 1 প্লাস 4 ইকুয়াল টু 5 মিটার। আর পানির পরিমাণটা হবে এখানে টোটাল পানি যা ছিল তার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ m ডিভাইডেড বাই 3 বা পাই r স্কয়ার h রো ডিভাইডেড বাই 3, এই হচ্ছে আমার ভর। তাহলে mgh কত হবে, w কত হবে আমার, w ইকুয়াল টু m g, আর h মানে হলো আমার x 5। শুধুমাত্র r এবং s যদি আমার জানা থাকে, তাহলে আমি এখান থেকে কি পরিমাণ কাজ হবে সেটা বের করে ফেলতে পারি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি কনজারভেশন অফ এনার্জিতে। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী আমরা জানি, এই যে গতিশক্তি এবং স্থিতিশক্তি পড়লাম, এই দুটাকে একসঙ্গে বলে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির নিত্যতা থেকে আমরা দেখেছি যে অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু পড়ে, পতনশীল হয়, ভূপৃষ্ঠ থেকে যখন গতিশীল থাকে, যখন কোনো বস্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তার যে কোনো অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল সবসময় ধ্রুবক হয়, এবং সেটা হচ্ছে mgh। যে কোনো অবস্থানের জন্যই পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট হবে এবং তার মান হবে mgh।
এটার প্রমাণ আমরা 19-এ পড়েছি। এখন আমরা এটার প্রমাণের দিকে যাব না, আমরা এমসিকিউর জন্য একটা ছোট্ট কৌশল শিখব এই সম্পর্কিত। কৌশলটা হচ্ছে, একটা বস্তু স্থির অবস্থান থেকে যখন তার ইউ ইকুয়াল টু 0 সে নিচের দিকে পড়ছে। এখন একটা বিশেষ অবস্থান ধরলাম আমি, এটা এ, বিশেষ অবস্থানটা বি, আর তার পতন অবস্থানটা হচ্ছে সি। একটা বিশেষ অবস্থান যেখানে গতিশক্তি অর্থাৎ ই কে সমান স্থিতিশক্তির অর্ধেক, স্থিতিশক্তির ডাবল। যে এমন একটা অবস্থান, ভূপৃষ্ঠ থেকে তুমি গ্রাউন্ড লেভেল থেকে এমন একটা উচ্চতা বের করো যেখানে গতিশক্তি স্থিতিশক্তির ডাবল হবে। এই উচ্চতাটা যদি হয় এখন x, এই উচ্চতাটা যদি হয় x, তাহলে x টোটাল উচ্চতা ছিল এখান থেকে এখানে, টোটাল উচ্চতাটা ছিল h। এই x এর সাথে h এর সম্পর্কটা বের করব। এখানটাতে বি বিন্দুতে এটা হচ্ছে সেই অবস্থান যেখানে গতিশক্তি স্থিতিশক্তির ডাবল। তাহলে এখান থেকে এই বি বিন্দুতে, বি অবস্থানে স্থিতিশক্তি ইপি সমান হচ্ছে mgx, যেহেতু সে গ্রাউন্ড লেভেল থেকে x মিটার উপরে আছে। আচ্ছা, এখন এখানে ই কে কত, কাইনেটিক এনার্জি কত? ই কে সমান হলো হাফ এম ভি স্কয়ার। আমাদেরকে ভি স্কয়ারটা, ভিটা বের করতে হবে। সে যখন পড়ে তখন তার আদিবেগ ছিল 0, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, সে নিচের দিকে পড়ছে, কাজেই 2g, এই দূরত্বটা হচ্ছে আমার h মাইনাস এক্স, টোটালটা h আর এতটুকুন x, তাহলে তার ডিসপ্লেসমেন্ট হবে h মাইনাস এক্স। বা এখান থেকে পাচ্ছি আমি 2g h মাইনাস এক্স। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ভি স্কয়ার মানটা এখানে বসিয়ে দিলে আমি পাবো হাফ এম ইন্টু 2g h মাইনাস এক্স। আমার 2 2 ক্যান্সেল হয়ে গেল। ই কে ইকুয়াল টু mgh মাইনাস mgx। টোটাল এনার্জি আমি ইপি পেয়েছিলাম mgx, তাহলে টোটাল এনার্জি যদি ই হয়, ই ইকুয়াল টু আচ্ছা ওরা বলে দিয়েছে আমি ইপি সমান হচ্ছে mgx। এখন এই যে কন্ডিশনটা ই কে সমান হচ্ছে 2 ইন্টু ইপি, এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে পাবো mgh, এটা হচ্ছে আমার ই কে ইকুয়াল টু 2 mgx। উভয় পক্ষ থেকে এখান থেকে mg কমন নিলাম, তারপরে mg গুলা ক্যান্সেল করে দিলে বা বাঁ দিকে h মাইনাস এক্স, ডান দিকে থাকে শুধুই 2x, বা 3x ইকুয়াল টু h, x ইকুয়াল টু h বাই 3। তার মানে ভূপৃষ্ঠ থেকে h বাই 3 উচ্চতায় আমার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন এই যে দ্বিগুণ, কত গুণ, এই গুণক সংখ্যাটা 2, আমি x কে লিখতে পারি h ডিভাইডেড বাই 2 প্লাস 1। যদি এই গুণক সংখ্যাটা 2 3 4 এভাবে 3 হতো এটা, তাহলে এখানে হতো 3 প্লাস 1, এখানে 4 হলে 4 প্লাস 1 হতো। তার মানে এখানে যদি n গুণ হয়, e কে ইকুয়াল টু n ep হয়, তাহলে আমি পাবো x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1। এটা এমসিকিউর জন্য একটা, এটা মনে রাখলে এমসিকিউর অ্যানসারটা করতে সুবিধা হবে। এটা এমসিকিউর জন্য একটা টিপস। যত গুণ হবে গতিশক্তি স্থিতিশক্তির, যত গুণ ভূপৃষ্ঠ থেকে সেই উচ্চতাটা হবে মূল উচ্চতা ডিভাইডেড বাই তত গুণ প্লাস 1, সেই গুণক সংখ্যাটা প্লাস 1।